কল্যাণময়ী মায়ের আমার সকলের রাতুল চরণে অধমের অনন্ত কোটি প্রণাম। এত সময় ধরে আমার স্নেহধন্য শিবনাথ মন্ডল মামাবাবু সত্যিকারে খুব সুন্দর কথা বলেছেন। আমাদের আশ্রমের সভাপতি শ্রী শ্যামরঞ্জন ঢালি মহাশয় খুব ভালো বক্তব্য রেখেছেন। আমার জীবনে তো কত মৎসবে যাই, কত হরিসভায় যাই, কত গুরু সভায় যাই, গিয়ে গান বাজনা শুনে খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। আমি বুঝি সকাল থেকে তোমরা বসে আছো, কষ্ট তো হচ্ছে, তবে মা যেদিন চলে যায় সেদিন আর কখনো ফিরে আসে না। কেন জানো বলি, সকালবেলা আমি যখন গুরু পূজা করছিলাম, আমি যখন আমার বাবার মূর্তির মস্তকে যখন পঞ্চামৃতে স্নান করাচ্ছিলাম, তখন আমার মনে করছে এরকম আমি একদিন ডায়ালিসিস করে নিয়ে এসেছি। আমাকে বলছে, বাবারে তোর জন্য আমি একটু গায়ে সাবান দিতে পারি না, তুই আমার সাবান দিতে দিস না। তা আমি ডেকে বলছি, আমার সাবান দিতে কেন দিই না, তুমি তো জানো যদি তোমাকে বেশি জল দিয়ে স্নান করাই, যদি তোমার গায়ে বেশি সাবান দিই, তাহলে তোমার শরীর আরো অসুস্থ হবে। গুরু পূর্ণিমা আমি এই কথা কেন বলছি জানো মা? গুরু পূর্ণিমা মানে গুরুদেবকে, গুরুদেবের যতটুকু সঙ্গ পেয়েছি সেই সময়কে একবার ফিরে দেখা, এই হচ্ছে গুরু পূর্ণিমা। পূর্ণিমা কাকে বলে আমার শিবনাথ আপনাদের সুন্দর ব্যাখ্যা দিয়েছে। জানি না আপনারা কতটা ধরে রেখেছেন। কতটা সময় আমি গুরুর সান্নিধ্যে কাটিয়েছি, কতটা সময় আমি গুরুর চরণে গিয়ে জোর হাত করে ডেকে ডেকে বলেছি, হে গুরুদেব, আমার এই জীবনে পরমার্থিক উন্নতির জন্য আমাকে তোমার শ্রীমুখের বাক্য প্রসাদ স্বরূপ কিছু দাও, যা দিয়ে এই তাপিত জীবন সুন্দর হবে, আর আমি অনায়াসে সেই মাধবের কাছে পৌঁছাব। পূর্ণিমা কাকে বলে জানো? এক মাসে দুইটি পক্ষ হয়, একটি কৃষ্ণ পক্ষ, একটি শুক্ল পক্ষ, যেটা আমরা বাহ্যিক জগতে জানি। এই দেহের মধ্যেও দুইটি পক্ষ চলে অনবরত, একটি কৃষ্ণ পক্ষ আর একটি শুক্ল পক্ষ। আমাদের এই নাভির নিম্ন দেশ হচ্ছে কৃষ্ণ পক্ষের দেশ, আর নাভির ঊর্ধ্ব দেশ হচ্ছে শুক্লা পক্ষের দেশ। এই কৃষ্ণ পক্ষ আর শুক্লা পক্ষ চলে এ দুই পক্ষ কভু নাহি লয় বিরাম। সাউন্ডটাকে একটু মোটা করে দাও, আর একটু টোনটা ঠিক করে দাও, সাউন্ডটাকে একটু ভাসিয়ে দাও। কিন্তু এই দুই পক্ষে, কৃষ্ণ পক্ষ আর শুক্লা পক্ষে যদি চন্দ্র পুরো না ভরে যায়, তখন কিন্তু ততক্ষণ কিন্তু পূর্ণিমা হয় না, হয় কি? আগে কাচির মতো দেখা যায়,
কাচির আলের মতো দেখা যায় চন্দ্রকে। 2-4 দিন পরে আরেকটু মোটা হয়, তারপরে দেখি অর্ধচন্দ্র হয়। আর যখন 15 দিন পার হয়ে যায় তখন পূর্ণ চন্দ্রের মতো আকাশে উদিত হয়। রাতের বেলা যাওয়ার সময় জল জল করে জ্বলে, রাতে টর্চ লাইটও লাগে না আমার, এই জন্য পূর্ণিমার চাঁদ বলে তাকে। কিন্তু এই দেহের মধ্যেই আমার পূর্ণিমার চাঁদ ওঠে। কখন ওঠে জানো? কখন ওঠে জানো মা? আমার গুরুদেব আলোচনা করতে গেলে একটা কথা বলতেন, ওই দেখ আগুনে লাগলো রাজনগর, পুড়ে গেল ঢাকার শহর। আগুন লাগলো রাজনগর, পুড়ে গেল ঢাকার শহর। জল ঢালো গিয়া পাবনায়। এর অর্থ কি? আমাদের এই নাভির নিম্ন দেশ হয় কামনার দেশ। এই কামনা রাজ্যে আগুন লাগলে পূর্বে ঢাকার দেশ। নাভির নিম্ন দেশে কামনার রাজ্য, সেইখানে আগুন লাগলে ঢাকার শহর পুড়ে যাবে। ঢাকার শহর কোথায় জানো? এই সমস্ত গল্প দিন করে ঢাকার শহর। একবার কামনার রাজ্যে আগুন লেগে গেলে, ঢাকার শহর পুড়ে গেলে, তারপরে যত জল ঢালো তাতে কোনোদিন পূর্ণিমার চাঁদ উঠবে না। উঠবে কি? উঠবে না। এই জন্যই আমার শিবনাথে বলেছে, তাই প্রতিটি মানুষের জীবনে পূর্ণিমার চাঁদ উদিত হওয়া চাই, উদিত হওয়া চাই। বাবা কিভাবে হবে? এই তো এখন গুরুর কাছে আসি। এই পূর্ণিমার চাঁদ চমকিত হতে গেলে কি করতে হবে জানো? একজন সৎ গুরুর কাছে গিয়ে এই দেহের তত্ত্ব কথা জানতে হবে। দেখো আরো সোজাভাবে বুঝাই, একটু কঠিন হচ্ছে আমি বুঝতে পারছি। যেমন সূর্য কি করে? সূর্য প্রকাশ দেয়, তাই না? আর চন্দ্র, চন্দ্রের কি নিজস্ব আলো আছে? বা আছে কি? নেই। চন্দ্র কোথা থেকে আলো নেয়? সূর্য আলো দেয়, চন্দ্রের উপরে পড়ে, সেই চন্দ্রের আলো আমরা দেখতে পাই। চন্দ্রের কিন্তু নিজস্ব আলো নেই। তাহলে সূর্য আলো প্রদান করে, সেই আলোতে আলোকিত হয়ে চন্দ্র কি করে? আমাদেরকে প্রকাশ দেয়। এইতে হলো তেমন কি বলিব তোমাদের কাছে। এই দেহের মধ্যে 3টি নদী আছে, ইরা, পিঙ্গলা, সুষমা। সোজা ভাষায় বলে, সন্তান কামনায় যদি কোনো পুরুষ নারীর কাছে যায় তবু কিন্তু ব্রহ্ম নষ্ট হয়। কিন্তু জীবের সৃষ্টির লাগি যদি কোনো মা কোনো বাবা মিলিত হয় তাতে কিন্তু পাপ হয় না। অকারণে যদি কোনো পুরুষ নারীর কাছে যায় তাহলে তার চন্দ্রমার জ্যোতি নষ্ট হয়ে যায়। এই কথার অর্থ কি? বীর্য রক্ষা, কামনার রাজ্য থেকে দূরীভূত হও। যার জীবনে কামনা নাই তার কিন্তু মুখে ক্রিম লাগানোর দরকার নাই।
লাগানোর দরকার নাই। কেন বললি জানো? আমার কপালে কি লাগাইছে বাবা? চন্দন লাগানো, এই হলুদ হলুদ সাদা, তাই না? এমনি কিন্তু কোনো ক্রিম নাই। তো দিব্য পুরুষ কেমন হয় বাবা? যাদের পূর্ণিমার চাঁদ ওঠে, যেমন আমরা বলি হরি চাঁদ, গুরু চাঁদ, তারক চাঁদ বলি না কেন? হরি কি চাঁদ ছিল নাকি? হরি চাঁদ কেন হলো? কারণ তিনি তার নিজের দেহকে সৎ গুরুর আশ্রয় গিয়ে এই দেহকে ধরে রাখার কৌশল শিখেছে, তাই তার চাঁদ উঠেছে। তাহলে কোথায়? এই নাভির নিম্ন দেশে সূর্য ওঠে, আর চন্দ্র প্রকাশমান হয় দিনের বেলা। কোথায়? এইখানে। বুঝেছ? আমার সঙ্গে যে নাতি ছেলেটা, সে যে গুরু পূজা করলো, ওর চেয়ারের দিকে একটু চেয়ে দেখবেন তো আপনারা। ও কিন্তু ক্রিম লাগায়নি বাবা। কারণ ও কোথায় থাকে জানেন? থাকে গুরু চরণে। গুরুর চরণে। তাই গুরুর কাছে সন্ধান জেনে এই নিজের দেহকে সুন্দর করলে ক্রিম লাগে না, এমনি প্রকাশমান হয়। আমি এই কথাগুলো শুধু আমার শিবনাথের কথাকে ভাঙিয়ে দেওয়ার জন্য বলছি। ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমা এই জন্য গুরুর কাছে যেতে হয়, এই দেহের খবর নিতে হয়। ভগবান এত সস্তা না। এই গুরু পূর্ণিমার দিনে আমি আজকে আলোচনা করব গুরু কৃপা কিভাবে লাভ করা যায়। সত্যি কথা বলি, আমার এই মাইকটা ভালো হয়নি, আমার মাইকটা মনের মতো হয়নি, এই জন্য কথা বলতেই ভালো লাগছে, সাউন্ড একটু ভালো লাগছে। সাউন্ডটাকে একটু ভালো করা যায় নাকি? এই গুরু পূর্ণিমার দিনে আমি বলবো যে গুরু কৃপা কিভাবে লাভ করা যায়, মা কিভাবে ভগবানকে পাওয়া যায়, আমি সোজা ভাবে বলবো। হ্যাঁ, আমারে গৌরঙ্গ মহাপ্রভু এসেছে ধারায়, যদি পড়ে দেখো ওই চৈতন্য চরিতামৃতের পাতায়, দেখবে তাতে পঞ্চ প্রেমের কথা লেখা আছে। কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। যদি লীলামৃতে যাও, লীলামৃতের পাতায়ও দেখবে তৃতীয় পৃষ্ঠা মঙ্গলাচরণ শেষ করে গেলে তাতে লেখা আছে পঞ্চ প্রেম নিয়ে এসেছে আমার হরিচাঁদ ঠাকুর। কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই পঞ্চ প্রেমের এক প্রেমও যদি সঠিক করে পেতে পারো, তাহলে গুরু কৃপা লাভ। কেন? দীক্ষা তো আমরা নিই মা, দেখি সকালবেলা গুরু পূর্ণিমা এসেছি, মনের মধ্যে খাও 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 লাগে গেছে, খিদে লাগে গেছে, তাই বাড়ির চিন্তা এসে গেছে, সংসারে টাকা পয়সা রয়েছে, হাঁস মুরগি রয়েছে, গরু বছর রয়েছে, তা ঠিক করতে দেবে, এই এলো চিন্তা মনে। তাহলে গুরু কৃপা লাভ হবে কেমন? আর গুরুদেব যদি বাড়ি আসে, তাহলে চিন্তাতে আমার এ রোগ সে রোগ, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, দাঁতে ব্যথা, আমার মাইডার বিয়ে হচ্ছে না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, চাকরিটা হচ্ছে না, এই চিন্তা। মা এই যদি তোমরা করে যাও, যেদিন ওই ভগবান পারে করে ওই ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন শূন্য হাত যে দাঁড়াতে হবে, কিচ্ছু পাবে না, কিচ্ছু সাথে যাবে না। তাই আজ ক্ষুধা লাগলেও, কষ্ট হলেও আজ শুনে যাও। সবার প্রথমে বলি আমি শান্ত প্রেমের কথা, যে কিভাবে গুরু কৃপা লাভ করা যায়, গুরুর কাছে কিভাবে যেতে হয়, আর গুরুর কাছে কিসের আশে যেতে হয়।
আমার গুরুদেব কিন্তু রোগ শোক জরা ব্যাধি দেখার মালিক নয়। গুরুদেব এই অজ্ঞান অন্ধকারের থেকে সেই প্রকাশময় জ্যোতি, সেই পরমেশ্বরের কাছে হাত ধরে নিয়ে যাওয়ার কর্তা হয় গুরু। এই গুরু আপনাদের সঙ্গে থেকে একটু একটু করে আপনাদের নিয়ে যায় সেইখানে। তাই যেদিন গুরুর কাছে আত্মসমর্পণ করো সেদিন কেবল নার্সারি স্কুলে ভর্তি হও মাত্র। চাকরি পেতে হলে কি করতে হয় বা? আগে নার্সারি স্কুলে ভর্তি হও, তারপরে প্রাইমারি, তারপরে হাইয়েস্ট, তারপরে সেকেন্ডারি, তারপরে হাইয়েস্ট সেকেন্ডারি, তারপর কলেজ, কলেজে ডিগ্রি, ডিগ্রি পরে মাস্টার ডিগ্রি, আর মাস্টার ডিগ্রির পরে ইন্টারভিউ, আর ইন্টারভিউর পরে কিন্তু চাকরি হয়। এই একটা পার্ট, এটা হলো বাহ্যিক। গুরুর কাছেও তদ্রূপ। এই বাহ্যিক জগতে অল্প একটু সময়, অল্প কটা দিনের জন্য তুমি এসেছো, কিন্তু এই দেহটা যে সুন্দরভাবে সেই পরমেশ্বর যাহার কাছ থেকে আমরা এসেছি জগৎ সংসারে, তার কাছে পৌঁছাতে হলে আমাদের গুরুদেবের পাঠশালায় ভর্তি হতে হবে। যখন গুরুদেবের কাছে যাবে, গুরুদেবে একটা বিজল দিয়ে দেবে, সেই বীজটা তুমি নিত্য নিত্য জপ করিবে। আমার সকালবেলা দীক্ষা দিলাম, কর্ণকুহারে হরি নাম বীজ দিলাম। ভেবে দেখো, একটা কুমড়োর বীজ এই খালকুলে লাগালে, তার যত্ন না করলে, তাকে দেখতে না গেলে, তাকে জল না দিলে, এই কুমড়োর বীজ কি গজাবে? গাছ হবে? পুনরায় কুমড়ো পাবে? পাবে না। তদ্রূপ এই গুরুদেবের দেওয়া মহাবীজ মন্ত্র, তদ্রূপ একটা বীজ এই দেহ জমিতে গুরুদেবের রোপণ করে দেয়। আর যখন এই দেহ জমিতে রোপণ, এই দেহ হচ্ছে বাঞ্জার জমি। বাঞ্জার মানে কি? শূন্য ভূমি, এতে জংলা ঘাস পাতা হয়ে রয়েছে। তাহারে ভিতরে গুরুদেব হরি নামের মহাবীজ রোপণ করে দেয়। শিষ্যকে হাতে ছানি দিয়ে গুরুদেব ডাক দিয়া কয়, কি বলে ডাক দিয়ে? বলে, বাবা আমি যে বীজ রোপণ করলাম, তুমি এর গোড়া খুঁজে দিও, একটু জল দিও, একটু সার দিও। গাছটা যখন হবে তার আরো বেশি করে সার দিও। যখন গাছের পাতা বেরোবে একটু ওষুধ দিও, না পাতা পোকায় খাইয়ে দেবে। এই দেহ জমিও তদ্রূপ আমি বলে যাই, এই দেহ জমিতে হরিনাম বীজ লাগানো, এতে জল দেওয়া চাই। গুরুদেব কর্ণকুহারে যে বীজ মন্ত্র দেয় মা, যেমন একটা কুমড়োর বীজ লাগালে জল সিঞ্চন করতে হয়, তেমন এই দেহ জমিতে যদি গুরুদেব হরি নামের বীজ দেয়, তাকে জল সিঞ্চন করতে হয়। কিভাবে? ওই যে গুরুদেব যখন দীক্ষা দিয়ে বলেছেন, বাবা সকাল সন্ধ্যা হরি নাম জপ করে, তুমি যখন সকাল সন্ধ্যা দু হাত উত্তোলন করে প্রেমানন্দ হরিনাম জপ করবে, কি হবে জানো? হরিনাম জপ করতে করতে দেখবে অনায়াসে তোমার নয়ন হতে মধ্য ধারা হতে জল। যখন এই নয়নের মধ্য ধারা দিয়ে হরিনাম করতে করতে ঊর্ধ্বমুখী হয়ে যখন এই নয়নের মধ্য ধারা দিয়ে জল বইবে, তখনই মনে করবে যে তোমার ভিতরে গুরুদেব যে হরিনামের বীজ রোপণ করেছে, সেই বীজে জল সিঞ্চন হচ্ছে।
আর যখন সাধু সঙ্গের বাজারে গিয়ে বাজারে হরি বলে বলে যখন গোড়া গড়ি দেবে, তোমার ভাববে তোমার ওই হরিভাবের বীজ অঙ্কুরিত হয়েছে মাত্র। যদি দেখবে ভাবের ঘরে যদি কোনো ভক্ত হরি বলে বলে সাধু সঙ্গের বাজারে গোড়াগড়ি দেয়, ভাববে তার দেহে যে হরিনামের বৃষ্টি রোপণ হয়েছে সেটা এক পাতা বেরিয়েছে। বুঝেছ? আর যাকে দেখলে দেখে বারে পাবে, হাঁটতে চলতে তার মুখে শুধু হরি নাম হবে। এই ভক্তের কেবল দুপাতা বেরিয়েছে ওমা, এই ভক্তি লতিকায় কিঞ্চিত ভক্তি তার হৃদয়ে হয়েছে উদয়। এর পরে প্রথম ভাব তাহার ভিতরে আসিবে, শান্ত হয়ে গুরুর চরণের দিকে লক্ষ্য রেখে সে হরি নাম করিবে। প্রথম ভাব শান্ত ভাব। দেখবে কিছু শিষ্য আছে তারা কথা বলে না, খুব কম কথা বলে, কিন্তু যখনই গুরুর চরণের কাছে যায় নয়ন জলে তারা ভেসে যায় প্লাবিত। আমি দেখেছি একদিন আমার নেতাই পিঁপড়েরডাঙ্গা আশ্রমে বসা, আমার এক দাদা ভাই রবিন বাংলাদেশের সাবুখালী বাড়ি, তার চিতলমারি বাজারে। রবীন্দ্র যখনই আসে শ্রী গুরুদেবীকে কোনোদিন মনের কথা কিছু বলে না, গুরু চরণে যুগলে এসে শুধু চোখের জলে ভাসে। আমার বাবা নাম দিয়েছিল গোপাল, কিন্তু আসলে নাম রবীন, কিন্তু আমার বাবা গোপাল বলে ডাকতো। যখনই রবীন্দ্র আসতো বাড়ি থেকে ব্যাগে ভরে ফল মিষ্টি নিয়ে আসতো, বোঝাই করে ব্যাগ করে নিয়ে এসে গুরুদেবে দিয়ে কিচ্ছু চাইতো না কোনোদিনই গুরুদেবের কাছে, শুধু চরণের কাছে গিয়ে নয়নে জলে ভাসতো। একেবারে কথা নেবে আমার বাবার সনেকপুরে বসা। বাংলাদেশে ভীষণ বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে হয়ে সমখালীর বিল পুরো ডুবে গেছে। আমার রবিনের একটা 15 বিঘার, একটা 5 বিঘার, একটা 3 বিঘার ঘেরে চিংড়ি মাছ ছাড়া রয়েছে ভরা। প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে মাছ ছেড়েছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ঘরের আঙ্গিনায় জল, বারান্দা ছুঁই ছুঁই। খালের নৌকা ঘরের সঙ্গে এসে বেঁধেছে স্রোতে। আমার রবীন্দ্র মাথায় হাত দিয়ে বলছে, বাবা নিতাই কি হলো, এত বড় মাথায় বাড়ি? আমি 20 লক্ষ টাকা দিয়ে মাছ ছেড়েছি, আমার সব বুঝেছি। বাবা তুমি করো তাই করি, তুমি যা করেছো তোমার ইচ্ছা, আমার কিছু বলবার নাই। আমি দেখি আমার নিতাই মন্দিরের সম্মুখে মুখ কালা করে বসে, মুখে হাত দিয়ে বসেছে। আমি বলছি, বাবা আমাদের এই বিকাশ দাও সেদিন আশ্রমে ছিল। বিকাশ দা মানে ডেকে বলছে, ওই সলে মুখ কালা কেন, কি হয়েছে জিজ্ঞেস কর দেখি।
আমি ধারে গিয়ে আসতে বলি, ও বাবা আমার কথা নেবে তাই? তুমি মুখে হাত দিয়ে বসে আছো কেন আমি জানতে চাই। বাবা আমাকে ডেকে বলছে, ও তুই তো জানিস না বাংলাদেশের জলে ডুবে গেছে আমার রবিনের ঘেরে গুলো সব জলে বেঁচে গেছে। আমরা কিন্তু কেউ কিছু জানি না, কিন্তু উনি সব জানেন। আমার রবীন যখন বেলা 12টা জল একটু কমেছে বাবার কাছে ফোন করেছে, আমি ফোন তুলেছি। আমাকে রবীন্দ্র বলছে না যে ঘেরে ডুবে গেছে, বলছে বাবা কোথায়, আমি একটু বাবার সাথে কথা বলবো। আমি তো শুনেছি, আমি আর কিছু জিজ্ঞাসা না করে ফোন টেনে বাবার কাছে দিয়েছি। বাবা বলছে, বাবা রবীন তুই চিন্তা করিস না বাবা, বাড়ি থেকে খাবার নিয়ে নৌকায় করে খাবার নিয়ে বিলে যা, বিলে গিয়ে ঘিরে খাবার দিয়ে যা। বলছে তোমার মা এখনো রাগ করে ঘর থেকে বেরোয়নি, আর আমি আমার ঘেরে খুঁজে পাবো কোথায়? পিছনে ফিরে দেখি ওঠোই সমুদ্রের মতো জলে ডুবে আছে। বাবা বলছে তোর ভয় নেই, তুই আন্দাজা করে গিয়ে নৌকায় নিয়ে খাবার দেখি, আমি দেখবানি কি করতে হয়। আমার মা তখন ওই রবীন্দ্র স্ত্রী দরজা খুলে বলছে, ওগো আমি কেন দরজা খুলিনি জানো? আমি রাতে স্বপ্নে দেখতে পাই বিজয়